ছাত্রছাত্রীরা জ্ঞানের আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সপ্তম শ্রেণীর ভূগোলের ইউরোপ মহাদেশ। তো আজকে আমরা জানব এই ইউরোপ মহাদেশের ভূপ্রাকৃতিক বিভাগ। তাহলে দেখে নেওয়া যাক ভূপ্রাকৃতিক বিভাগ। তো দেখো, ইউরোপ মহাদেশের ভূপ্রাকৃতিক বিভাগে প্রথমেই তোমাদের গভর্নমেন্ট প্রদত্ত যে বইয়ে বেশ কিছু ছবি দেওয়া আছে, আর একটু দেখে নেব। শিল্প বিপ্লব। দেখো, এই ইউরোপ মহাদেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। এখানেই রয়েছে বিখ্যাত আল্পস পর্বতমালা, এখানেই রয়েছে পিসার মিনার, এখানে রয়েছে আইফেল টাওয়ার এবং বিভিন্ন সমৃদ্ধশালী বিভিন্ন শহরগুলো এই ইউরোপে রয়েছে। তাহলে দেখো কী কী রয়েছে আমরা জেনে নিলাম। যদি বলে প্রথম শিল্প বিপ্লব কোথায় হয়েছিল, কোন মহাদেশে? অবশ্যই ইউরোপ। দেখো, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ইউরোপ, যা কিন্তু জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে যথেষ্ট উন্নতির নিদর্শন রেখেছে। ষোড়শ শতাব্দীতে এই মহাদেশের উৎসাহী নাবিকদের ভৌগোলিক অভিযানের ফলেই অজানাকে জানা, অচেনাকে চেনার মধ্য দিয়ে এই মহাদেশের সন্ধান পাওয়া গেছে। তাহলে কোন শতাব্দীতে? ষোড়শ শতাব্দীতে। একটু আগেই বলেছিলাম ইউরোপে শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন আবিষ্কার ইউরোপকে গতিশীলতা দান করেছে। অন্যান্য মহাদেশগুলির সঙ্গে একটি বৈদেশিক বাণিজ্য সম্পর্ক স্থাপন এবং ইউরোপের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক উন্নতির ক্ষেত্রেও যা সুফল এনে দিয়েছে। এরপরে দেখো বলছে এই মহাদেশেরই বেশ কিছু দেশ, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স প্রভৃতি সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের অভিযান চালিয়েছিল। ফলে একসময় পৃথিবীর বেশিরভাগ দেশ এই দেশগুলির উপনিবেশ ছিল। তাহলে দেখো, মোটামুটি আমরা এই প্রথম পেজ থেকে এই ধারণাগুলো পাচ্ছি। নেক্সট আমরা দেখে নেব। দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এখানে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা রয়েছে। তো দেখো ইউরোপ কোন অবস্থানে কিন্তু রয়েছে কেমন। তাহলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে অবস্থান এবং সীমা। 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এটি অবস্থিত। তাহলে আবারও বলবো, 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত কিন্তু এই মহাদেশ অবস্থিত। পূর্বে এশিয়া, কাস্পিয়ান সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, উত্তর সাগর, উত্তর সুমেরু সাগর, প্রভৃতি কিন্তু এখানে রয়েছে। এখানেই রয়েছে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মাঝে জিব্রাল্টার প্রণালী। এছাড়াও রয়েছে ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর প্রভৃতি। তো দেখো, এরপরে আমরা দেখব দেশের সংখ্যা। বলছে এই মহাদেশে প্রায় 56টি দেশ রয়েছে এবং তার মধ্যে বিখ্যাত বিখ্যাত শহরগুলো হচ্ছে লন্ডন, প্যারিস, আমস্টারডাম, রোম, বার্লিন প্রভৃতি। এবারে দেখো, চলে আসা যাক এই যে ইউরোপ মহাদেশ অর্থনৈতিক দিক থেকে বা বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ কেন বা সমৃদ্ধশালী কেন, এর বিভিন্ন কারণ রয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ তিন দিকে, আমরা যদি দেখি জলভাগ, ফলে জলভাগ হওয়ার জন্য একটা সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু এখানে কিন্তু বিরাজ করে ইউরোপের ক্ষেত্রে। ফলে এই অঞ্চলের আমরা যদি দেখি অধিবাসীরা, তারা কিন্তু খুবই পরিশ্রমী, যা তাকে অর্থনৈতিক সমৃদ্ধির একটা অনন্যতা দান করেছে। এরপরে দেখো আমরা চলে আসি, বলছে উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান। তাহলে উত্তর গোলার্ধে একেবারে স্থলভাগের দিকেই অবস্থিত। ফলে সব মহাদেশের সঙ্গে একটা সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ। উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। মূলত যে সমস্ত স্থানগুলিতে বরফ গলে রয়েছে বা বরফ জমে রয়েছে, সেটি কিন্তু উষ্ণ উপসাগরীয় স্রোতের ফলে গলতে শুরু করেছে, বরফ মুক্ত হতে থাকছে। ফলে দেখো জলপথের বাণিজ্য কিন্তু সুদৃঢ় হচ্ছে। এরপরে দেখো, এখানেই রয়েছে সরলবর্গীয় বনভূমির একটা প্রাচুর্য। সরলবর্গীয় তোমরা জানো নরম কাঠের জন্য বিখ্যাত, বিশেষ করে কাষ্ঠ শিল্পের ক্ষেত্রে, কাষ্ঠমণ্ডের ক্ষেত্রে দেখো সেটাই দিয়েছে। এছাড়াও খনিজ সম্পদের প্রাচুর্য, পর্যাপ্ত জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সবই ইউরোপ মহাদেশকে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধির সূচনা করেছে। বাণিজ্যিকভাবেও এখানে মৎস্য আরোহণ,
উন্নত কৃষি ব্যবস্থা, মিশ্র কৃষি ব্যবস্থা, একাধিক খাদ্যশস্য, পশুপালন একটা মিশ্র অর্থনৈতিক জন্ম দিয়েছে। ফলে ইউরোপ মহাদেশ কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালী একটি মহাদেশ, কথা আমাদের প্রত্যেকেই আমরা কিন্তু মানতে বাধ্য। এরপরে দেখো এই যে মোটামুটিভাবে একটু দেখে নাও তোমরা ইউরোপের ভূপ্রকৃতি, ছবিটা দেখে প্রত্যেকে একটু পড়বে, দেখবে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। বলছে ইউরোপ মহাদেশ আয়তনে ছোট হলেও প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই। এখানে দক্ষিণ ভূমধ্যসাগরীয় উপকূল থেকে উত্তরে উত্তর সাগরের তীরবর্তী অঞ্চল, পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক উপসাগর পর্যন্ত অঞ্চল একেবারে তুষারে ঢাকা বা বরফে ঢাকা। ফলে বিস্তৃত সমভূমি, গভীর পাইনের একটা বন ছড়িয়ে এখানে কিন্তু রয়েছে। ইউরোপের বেশিরভাগ অঞ্চলেই সমভূমি হলেও মাঝে মাঝে কোথাও কোথাও উঁচু মালভূমি, নিচু ভূমি, পার্বত্যময় অঞ্চল রয়েছে। তাহলে দেখো ইউরোপের বেশিরভাগ অঞ্চল হচ্ছে মূলত সমভূমি। ছোটো প্রশ্নের জন্য দিতে পারে। দক্ষিণের পার্বত্য অঞ্চলে এখানে রয়েছে আল্পস পর্বতশ্রেণী। দেখো তাহলে দক্ষিণের দিকে প্রধান মাঝে কি রয়েছে? আল্পস পর্বতমালা বা পর্বতশ্রেণী। আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দেখো মবলা কত? 4808 মিটার। আমরা একটু মবলাটা দেখে নেব, কোথায় আছে মবলা। দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা মবলা এখানে কিন্তু আবার দিয়েছে 4008। আমরা যদি দেখো এই যে মবলা 4807 মিটার। এটা তোমরা অবশ্যই 8ও লিখতে পারো, 7ও লিখতে পারো, যদি তোমাদের দুটো অপশানের মধ্যে যে কোনো একটা থাকলেই তোমরা লিখতে পারো পরীক্ষায়। এরপরে দেখো বলছে ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত এই মবলা আল্পস থেকে শিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে। পিরেনিজ যেটি ফ্রান্স এবং স্পেন সীমান্তে রয়েছে। এছাড়া রয়েছে ক্যান্টাব্রিয়ান, স্পেনে রয়েছে অ্যাপেনাইন, প্রভৃতি কিন্তু এই অঞ্চলে রয়েছে। এছাড়াও বলকান, ককেশাস, বোহেমিয়া প্রভৃতি পর্বতশ্রেণীও এখানেও কিন্তু রয়েছে পর্বতশ্রেণীগুলো। বলছে ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। দেখতে পাচ্ছ এই যে ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এলব্রুজ, 5642 মিটার। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। বলছে বহু নদীর উৎপত্তি হয়েছে এই আল্পস পার্বত্য অঞ্চল থেকে। এদের মধ্যে বিশেষ করে রোন, পো, দানিউব নদী আমরা যদি দেখি দক্ষিণে প্রবাহিত হয়েছে। তাহলে যদি বলে আল্পস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হওয়া দুটি নদীর নাম লেখো, অবশ্যই উত্তর হবে রোন, পো, দানিউব। বলছে এই অপরদিকে সিন, রাইন, এলব প্রভৃতি নদী আল্পসের উত্তরে মালভূমি অঞ্চলকে আরও বিভিন্ন ভাগে ভাগ করেছে এবং সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, রাশিয়ার ডন ম্যাসিভ, এরকম বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। তাহলে দেখো যদি বলে দেয় আল্পস পার্বত্য অঞ্চলে কতগুলি মালভূমির নাম লেখো অবস্থিত, অবশ্যই কিন্তু এই নামগুলো হবে। এরপরে বলেছে দেখো পূর্ব ইউরাল পর্বত থেকে শুরু করে উত্তরের বিশাল সমভূমি রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে। এখানকার গড় উচ্চতা প্রায় 180 মিটার। তাহলে দেখো এই অঞ্চলের গড় উচ্চতা কত? 180 মিটার। এছাড়াও পূর্বে ভলডাই, আমরা নদীগুলো পড়তে গেলে আরও বিস্তারিত দেখবে তোমরা, আমি অন্য ভিডিওতে তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো। তো এই আল্পস পার্বত্য অঞ্চল থেকে এবং ভলডাই থেকে যে কত নদী সৃষ্টি হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেব। তো দেখো এই ভলডাই এবং অন্যান্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিন্তু অনেকটাই বেশি। এই ভলডাই পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হয়ে ভলগা, ডন, নিপার প্রভৃতি নদী, এই তাহলে তাকে অবশ্যই ভলডাই পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হয়েছে এমন দুটি নদীর নাম হচ্ছে ভলগা, ডন, নিপার। এই সময়ের অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়ের ফলে বা ভূমিধ্বসের ফলে অসংখ্য বড় হ্রদ তৈরি হয়েছে। যেমন হচ্ছে ল্যাডোগা, ইউরোপের বৃহত্তম হ্রদ। এটাকেও খুব ভালো করে পড়বে, ল্যাডোগা ইউরোপের বৃহত্তম হ্রদ। কত? 17,700 বর্গ কিমি এলাকা জুড়ে কিন্তু এই হ্রদ রয়েছে। এই সময়ের উত্তর পশ্চিমে নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে তৈরি হয়েছে পোল্ডার ভূমি। তাহলে দেখো এই যে নেদারল্যান্ডের অংশ, তাহলে পোল্ডার ভূমি কি? অবনত ভূমিভাগ বা অগভীর ভূমিভাগ হচ্ছে পোল্ডার ভূমি। এই অগভীর ভূমিভাগকেই বিভিন্ন উন্নত পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু তাকে এগিয়ে নেওয়া হয়েছে, সেটা আমরা
পোল্ডার ভূমির উন্নতির কারণে পড়ব। এরপরে দেখো বলছে ইউরোপের উত্তর পশ্চিম সীমান্তে বা পশ্চিমে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড প্রভৃতি প্রাচীন পার্বত্য অঞ্চল কিন্তু লক্ষ্য করা যায়। নরওয়ের ডোভারফেল, ব্রিটিশ যুক্তরাজ্যের গ্র্যাম্পিয়ান এখানকার উল্লেখযোগ্য পর্বত। এছাড়াও একেবারে ইউরোপের দক্ষিণ প্রান্তে, এই যে দক্ষিণ প্রান্তে আমরা যদি দেখো ভূমধ্যসাগরকে কেন্দ্র করে যে অঞ্চল রয়েছে, এই যে ভূমধ্যসাগর দেখতে পাচ্ছ, এটা যদিও একটা নদ নদীর ছবি, তবুও দেখো। তো এই ভূমধ্যসাগরের অঞ্চলে ইটালির ভিসুবিয়াস, তাহলে ভিসুবিয়াস কোথায় রয়েছে? ইটালিতে। তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু স্তম্ভ মেলানোর ক্ষেত্রে দিতে পারে। সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বোলি, এবং আইসল্যান্ডের ক্রাপলা, হেকলা প্রভৃতি বেশ আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। তাহলে দেখো এখানে 4-5টা আমরা পেলাম, তোমাদের 4টে কিন্তু স্তম্ভ মেলানো দিতে পারে, খুবই সতর্ক থাকবে। তাহলে এই হচ্ছে ভূপ্রাকৃতিক অঞ্চল, পার্বত্য অঞ্চল, সেখান থেকে সৃষ্টি হ্রদ, হিমবাহ ইত্যাদি কিন্তু থাকলো। আশা তোমরা কিন্তু ভালো করে পড়বে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও এবং খুব দ্রুত শেয়ার করে দাও বন্ধুদের কাছে এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথমেই পেতে পারো, উপকৃত হও, এটাই আমি আশা রাখবো।